দুই দিনের সফরে দুবাইয়ে প্রধান উপদেষ্টা আজ অংশ নেবেন অল গভর্নমেন্ট সামিটে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান। নিলামের ঘোষণায় টনক নড়ল আমদানিকারকদের। চট্টগ্রামে এক সপ্তাহে ৩৬টি গাড়ি ছাড়, আরও ১৪টি আবেদন জমা। সরকারের কোষাগারে ১০ কোটি টাকা। ট্রাম্প পুতিনের ১.৫ ঘন্টার ফোনালাপ। যুদ্ধের ইতি টানতে রাজি দুই নেতাই। সৌদিতে হতে পারে বৈঠক। জেলেনস্কির সঙ্গেও কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। সময় সংবাদের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। জেলায় জেলায় কফির মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গাজীপুরে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় নিহত তরুণ আবুল কাশেমের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ছাত্র নেতারা। হাতে হাতে মশাল, কণ্ঠে ফ্যাসিবাদ রুখে দেওয়ার স্লোগান। বুধবার সন্ধ্যার পর জেলায় জেলায় প্রতিবাদের ঝড় তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি, আওয়ামী লীগ সমর্থকদের হামলায় নিহত তরুণ আবুল কাশেমের খুনিদের দৃষ্টান্তমূলক সাজা। আবুল কাশেমকে প্রতিবিপ্লবের প্রথম শহীদ উল্লেখ করে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুরে। ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানানো হয় এ সময়। প্রধান কর্মসূচি হচ্ছে যে কারণে আমাদের শাহাদাত বরণ করলো আমাদের ভাই কাশেম। এই আওয়ামী ফ্যাসিজমের সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে। চট্টগ্রামে প্রতীকী কফিন মিছিল করে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনায় জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। শিববাড়ি মোড় থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে টাউন হল মোড় থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন সড়ক ঘুরে জিলা স্কুল মোড়ে আয়োজন করা হয় সমাবেশ। প্রতিটি এমপি থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি সদস্য তারা এই বাংলাদেশের হত্যা, লুটপাট, এই জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবে তারা গুলি করেছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। ৫ তারিখের পরবর্তী সময়ে প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা হত্যার বিচারের দাবিতে আমরা সর্বদাই রাজপথে আছি। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ভাইয়ের আমার সংগ্রাম চালিয়ে যাব। ষড়যন্ত্র করবে যারা জুলাই আগস্টের সহযোদ্ধাদের উপর হামলা আক্রমণ চালাবে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব। শেরপুরে কফিন মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে শহীদ মাহবুব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে দাঁড়াতে দেব না। যে ফ্যাসিস্ট চলে গেছে আর কোন ফ্যাসিস্ট যেন এখানে আর না আসতে পারে। মৌলভীবাজারেও বিক্ষোভ মিছিল হয়েছে। শহরের কোট এলাকা থেকে বের হওয়া মিছিল প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারানো আবুল কাশেমের গায়েবানা জানাজা হয়েছে ফেনী ও রাঙামাটিতে। হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় সেদিকে আপনারা পদক্ষেপ নিন। যদি আপনারা নিতে ব্যর্থ হন তাহলে বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ থেকে শুরু করে আপামর বাংলা, সারা বাংলার জনগণ রাস্তা নিয়ে পড়বে। অল গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাইয়ে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় রাত 11টায় তিনি সেখানে পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলউইল আল ফালাসি ডক্টর ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান। অল গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে হওয়া আন্তর্জাতিকভাবে সমাদিত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। এ সময় উভয় নেতা দুই দেশের মধ্যেই ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ইউএইর সাথে আমাদের সম্পর্ক যাতে আরো ডিপার হয় সেই জন্যই মিটিংগুলো হচ্ছে। তা অনেকগুলো ইস্যু তো আছে তাদের সাথে, আমাদের সাথে তাদের বিজনেস, ট্রেড, এগুলো সম্পর্ক বাড়ছে। আর এট দ্য সেম টাইম আপনি জানেন যে আমাদের ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে। তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে। কমিউনিটির সাথে মিটিং তো আছেই। এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের
মূল অ্যাট্রাকশন হচ্ছেন প্রফেসর ইউনূস। উনি কথা বললেন। আর আপনি জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ভারতের প্রায় এক যুগের বেশি সময় ধরে হচ্ছে, প্রতি বছরই হয়, এবং এটা ইনক্রিজিংলি অনেক ওয়ার্ল্ডের টপ লিডারদেরকে অ্যাট্রাক্ট করছে। দুবাই যাওয়ার আগে ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। বলেন, আইএমএ জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে র‍্যাব 2 এর সাবেক দফতরে আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জড়িতদের বিচার করা হবেই। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে নিয়ে বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ের র‍্যাব 2 এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের বর্ণনা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ, এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরকে বন্দী রাখার কক্ষ শনাক্ত করেন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বীভৎস এসব নির্যাতনের ঘটনাকে আইএমএ জাহিলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। ডক্টর ইউনূস জানান, শুধু র‍্যাব 2 এর কার্যালয় নয়, সারা দেশের এমন 700 থেকে 800 আয়নাঘর আছে যেখানে বিনা অপরাধে প্রায় 3000 মানুষকে নির্যাতন করা হয়েছে। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এদিন দুপুরে আয়নাঘর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে। পাশাপাশি সন্ধান পাওয়া সব আয়নাঘরই সিলগালা রাখা হবে। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দমনপীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 1.5 মাসে 1400 মানুষ হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে 12 থেকে 13% শিশু। নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার এবং দমনমূলক আইন বাতিল সহ বেশ কিছু সুপারিশও তুলে ধরেছে মিশন। প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সাবেক সরকারের কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং সাবেক ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত সহিংস ও অপরাধী গোষ্ঠীগুলো গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা, ব্যাপক গ্রেপ্তার ও আটক, শিশুদের উপর নিষ্ঠুর ও অমানবিক আচরণ। মিলিটারি রাইফেলের গুলিতে 66% মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। জাতিসংঘের কাছে পুলিশ ও র্যাবের দেয়া তথ্য অনুসারে জুলাই আন্দোলনে 11,700 জনের বেশি মানুষকে গ্রেফতার ও আটক করা হয়। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই এবং র্যাব গণমাধ্যমের ওপর চাপ দেয় যাতে আন্দোলন এবং তাদের সহিংস দমনের বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি না করা হয়। পুলিশের সঙ্গে মিলে ডিজিএফআই ভুক্তভোগী, তাদের পরিবার এবং আইনজীবীদের মুখ বন্ধ রাখতে ভয় দেখাতে থাকে। এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে ওএইচসিআর এই প্রতিবেদনে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার, দমনমূলক আইন ও নীতি বাতিল, প্রাতিষ্ঠানিক ও শাসন খাতের সংস্কার এবং বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় পরিবর্তন করে বৈষম্য কমানো। জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সুপারিশগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রত্যেকটা সুপারিশ কার্যকর করার চেষ্টা করবে যাতে করে এই ধরনের ঘটনার আর কখনো পুনরাবৃত্তি ঘটানোর কেউ সাহস না পায়। আন্দোলনে খুনের বিচার থেকে কারো মুক্তি নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদাবিতে জেলায় জেলায় সমাবেশ শুরু করেছে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের বিচার ও ষড়যন্ত্র নস্যাৎ করতে
অন্তর্বর্তী সরকারের কাছে যে জোর দাবি জানান তারা। এ সময় বিএনপি নেতারা দ্রুত ভোট দিয়ে সরকারকে নিরপেক্ষতার প্রমাণের আহ্বান জানান। বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশ করে দলটি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে বিএনপি। জেলায় জেলায় কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশের আয়োজন করে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগানে সমাবেশে অংশ নেন কর্মী সমর্থকরা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, দেশে সবকিছু আগের মতোই চলছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের দোষরদের বিচার ও তাদের চক্রান্ত নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। সমস্ত কাজগুলি আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে। আর সে কারণেই দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নিতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করবেন। তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। যে সকল দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। এই রোড নেওয়ার মানে উচিত নেওয়া, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া, নির্বাচন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা এবং একটা তারিখ দেওয়া। এদিকে রাজশাহীতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করেছেন। মাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছে সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। স্বৈরাচারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিপ্লব যাতে বেহাত না হয় সেজন্য রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর একটি হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত রাজনৈতিক দলের চা চক্রে অংশ নেন বিভিন্ন দলের নেতারা। পতিত স্বৈরাচার ঐক্যে ফাটল ধরাতে চায় মন্তব্য করে সালাউদ্দিন বলেন, বিরোধী শক্তি বিদেশে থেকে দেশের রাজনৈতিক সংকট তৈরির ষড়যন্ত্র করছে। আলোচনায় বক্তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টুপিবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে। ভোরের সময় আরও থাকছে, দেশে প্রতিবন্ধী মানুষের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও সুষম খাদ্যের অভাবকে দোষছেন গবেষকরা। সংকট নিরসনে দরকার পর্যাপ্ত গবেষণা। বছরের পর বছর যায় কিন্তু কমেডি নওগাঁর ভূমি অফিসের বিড়ম্বনা। খাজনা খারিজ থেকে শুরু করে সব ধরনের সেবা পেতে জিম্মি থাকতে হয় প্রভাবশালী দালাল চক্রের কাছে। ভুক্তভোগীদের অভিযোগ, পদে পদে লাগে টাকা, না হলে আটকে থাকে ফাইল। জেলা প্রশাসক বলছেন, হয়রানি ও দালাল মুক্ত করতে ভূমি অফিসে বাড়ানো হয়েছে নজরদারি। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কমিশনার ওখানে উনি আবার কাটে দিলে এসিল্যান্ড স্যারের কাছে বিচারের জন্য। এসিল্যান্ডের কাছে 4 বছর থেকে ঘুরতেছি, লাস্ট তিনি নথিজাত করলো। আবার সেই রেকর্ড নিয়ে যাচ্ছি এডিসি অফিস, যে জায়গা থেকে শুরু করছি সেই জায়গাতেই যাচ্ছি।
2009 সালে ভূমি সেবা নেওয়ার আবেদন করা নওগাঁ সদর উপজেলার আবু তালেবের ভোগান্তির এ দীর্ঘশ্বাস শুধু তার একার নয়, সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী ভূমি অফিসের নানা অনিয়ম আর অব্যবস্থাপনার শিকার হয়ে ঘুরছেন দিনের পর দিন। অভিযোগ রয়েছে অফিস কর্মকর্তাদের নিয়োজিত দালালের বাইরে কাগজ জমা দিলেই অন্তহীন সমস্যায় ফাইল চাপা থাকে দিনের পর দিন। জমির খাজনা প্রদান, নামজারি সহ নানা ভূমি সেবা সহজ করতে চালু রয়েছে অনলাইন কার্যক্রম। ভুক্তভোগীদের অভিযোগ সার্ভার জটিলতা সহ নানা সমস্যা দেখিয়ে বাড়তি অর্থ না দিলে মেলে না কোনো সেবা। ভূমি দস্যুর চেয়ে অনেক বড় দস্যু, তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না এবং বিভিন্ন অজুহাত দেখায়। ওনারা বলে যে না এখনো পর্যন্ত তদন্ত চলতেছে, অথবা বলতেছে যে এটা অমুকের আইডিতে আছে, অমুকের আইডি থেকে পরে আবার আসা শুনলাম তো অমুকের আইডিতে গেছে। প্রত্যেকটা ভূমি অফিসকে জিম্মি করে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে এবং ভয়ভীতি প্রদর্শন করে ব্যাপক হারে টাকা আত্মসাৎ করে। তবে সেবা গ্রহীতাদের কোনো হয়রানি করা হচ্ছে না দাবি ভূমি কর্মকর্তাদের। পাবলিক আর এখানে আমার আসার কোনো প্রশ্নই নাই গো, আবেদন করবে মিউটেশন হয়ে যাচ্ছে, বাইরে থেকে আপনার অন্য আবেদন করলেন, আবার খাজনারও আবেদন করতে হচ্ছে না, এখন অটো হয়ে যাচ্ছে সব। জেলা প্রশাসক বলছেন হয়রানি ও দালাল মুক্ত করতে ভূমি অফিসে বাড়ানো হয়েছে নজরদারি। ভূমি মালিকরা যদি নিজেরা উদ্যোগী হয় তাহলে তো দালালদের কাছে যাওয়ার কিংবা আমাদের ভূমি কর্মকর্তাদের নিকট ইউনিয়ন ভূমি অফিসগুলোতে কাউরের কাছে বিন্দুমাত্র কোনো অন্যায় সুবিধা দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। অফিস সূত্র জানায় জেলার 99টি ইউনিয়নে ভূমি সেবার অফিস রয়েছে 61টি, আর বিগত অর্থ বছরে ভূমি সেবা খাত থেকে প্রায় 13.5 কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 6 বছর ধরে ভাড়া বাড়িতে চলছে বাগেরহাট জেলা ও সদর উপজেলা রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। স্বল্প জায়গায় একদিকে কর্মকর্তা কর্মচারীদের কাজ করতে যেমন অসুবিধা হচ্ছে, অন্যদিকে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর উপজেলাগুলোতে থেকে আনা যাচ্ছে না রেকর্ড ও বালাম বই। কর্তৃপক্ষ বলছে স্থায়ী কার্যালয় নির্মাণের জমি অধিগ্রহণের কাজ চলছে। আলী আকবর টুটুলিয়ার তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাট শহরের মিঠাপুর মোড় এলাকায় ভাড়া ভবনে জেলা ও সদর উপজেলার রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চলছে। স্বল্প পরিসরে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সংশ্লিষ্টরা বলছেন জমির কাগজপত্র নিতে 4 তলায় উঠতে হয় সেবার প্রত্যাশীদের, এমনকি সংরক্ষণ করা হচ্ছে না কোনো রেকর্ড। অনেকের বাধ্য হয়ে যেতে হচ্ছে বিভাগীয় শহর খুলনায়, এতে বেড়েছে ভোগান্তি। অন্যদিকে ছোট জায়গায় হিমশিম খাচ্ছে নকল নবিশরাও। বছরে আমাদের 6000-এর মতো দলিল হয়, 6000-এর বেশিও হয় অনেক বছর, আবার অনেক বছর 6000 হয়। তাতে দেখা যায় অনেক দলিল পেন্ডিং হয়, তখন সেই রাখার জায়গা আমাদের থাকে না। মুরব্বীরা আসে যারা 4 তলা এসে আপনার নকলের কাজ বা দলিল ডেলিভারি নিতে তাদের কষ্ট হয়। বাগেরহাট কয়বার সাব রেজিস্ট্রি অফিস হয়েছে, কিন্তু এখনো কেন নিজস্ব ভবন হলো না, আর এত কষ্ট কেন আমাদের? নিজেদের যদি একটা বিল্ডিং হয় সেখানে আমরা নিজেদের মতো করে একটু বসে আমরা সুস্থ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারি। জায়গা না থাকায় নির্দিষ্ট সময় পর পর উপজেলাগুলো থেকে আনা যাচ্ছে না ইনডক্স ও বালাম বই। আমরা তাদের ওই বালাম আমাদের আনতে পারি না জায়গা স্বল্পতার কারণে, আর এই কারণে জনগণ যে আমরা সঠিক সেবা দিতে পারি না। অবশ্য কর্তৃপক্ষ বলছে স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। 50 শতক জায়গা অধিগ্রহণের প্রস্তাবনা রয়েছে এবং সেটা প্রক্রিয়াধীন আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা পাবো, তত তাড়াতাড়ি এই ভোগান্তি থেকে জনগণকে রেহাই দিতে পারবো। বাগেরহাট সদর সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে বছরে 6000 দলিল সম্পাদন করা হয়, আর জেলা রেজিস্ট্রার অফিস থেকে বছরে 100 কোটি টাকা রাজস্ব আয় হয়। সময় সংবাদ, বাগেরহাট। মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় 420 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিংকের কাছে। এই অর্থ বিটিআরসির নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা, অথচ গেল 4 বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি। এক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করছে অপারেটরটি। তবে কমিশনকে জানিয়ে 200 কোটি টাকা খরচ করেছে বাংলালিংক। বিটিআরসি বলছে তহবিলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শুভ খানের রিপোর্ট। বর্তমানে 8.5 কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় 46% শেয়ার গ্রামীণফোনের দখলে। 2024 সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে 3631 কোটি টাকা।
টেলিকম খাতে একক আধিপত্য কমাতে 2019 সালে গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি, বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে 10 পয়সা লেনদেন করে এই 3 অপারেটর। অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই 3 অপারেটর থেকে গ্রামীণফোন পায় 7 পয়সা। বাকি 3 পয়সা আলাদা ব্যাংক হিসেবে জমা রাখে রবি ও বাংলালিংক। 2020 সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে 340 কোটি টাকা এবং বাংলালিংকের জমেছে প্রায় 260 কোটি টাকা। বাংলালিংক বলছে এরই মধ্যে 200 কোটি টাকা খরচ হয়েছে, তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি। ইন্টারকানেকশন ফিস থেকে যে সেভিংসটা আমরা করেছি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু রেভিনিউ না। এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য। যে কোনো জায়গায় খরচ করতে পারবো না, ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে, এটা অ্যাকচুয়ালি হাস্যকর। বিটিআরসির চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস, গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয়। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি, আর 5.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিলাম ঘোষণায় অতিরিক্ত শুল্ক পরিশোধের পাশাপাশি জরিমানা দিয়ে মাত্র 1 সপ্তাহে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। এতে সরকার রাজস্ব পেয়েছে 10 কোটি টাকার বেশি। এছাড়া আরও 14টি গাড়ি ছাড় করানোর আবেদন জমা পড়েছে কাস্টমসের কাছে। অথচ বছরের পর বছর এসব গাড়ি ছাড় না করে বন্দরের শেডে ফেলে রেখেছিলেন সেই আমদানিকারকরাই। শেখাত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কাজ শেডে পড়ে থাকা এসব গাড়ির মধ্যে 100টিকে নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। আমরা নিলামের মাধ্যমে গেলে হয়তো দাম কিছু কম পেতে পারতাম, বাট যেহেতু রাজস্ব পরিশোধ করে তারা গাড়িগুলো খালাস নিয়ে যাচ্ছে, আমরা রাজস্বের দিক দিয়ে আমরা বেনিফিশিয়ারি হচ্ছি। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে চট্টগ্রাম বন্দরের কাজ শেডকে আমদানিকারক প্রতিষ্ঠান শোরুম হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ দীর্ঘদিনের। এক্ষেত্রে আমদানিকারক সরাসরি গাড়ি ছাড় করালে বন্দর কর্তৃপক্ষ যে রাজস্ব আদায় করার সুযোগ পায়, নিলামের ক্ষেত্রে তা পায় না। তবে এবার বন্দর কর্তৃপক্ষের চাপের মুখে কাস্টম হাউস নিলাম প্রক্রিয়া শুরু করলে গাড়ি ছাড় করাতে তোড়জোড় শুরু করায় টনক নড়ে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয়। টেন্ডার বা ই অকশন যেটা আমরা বলি, লাইভে চলে যাওয়া, সেখানে চলে গেলে তখন আর তার এটা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন সে জরিমানা দিয়েও সেটা তার নেওয়ার সুযোগ থাকবে না। এই কারণে তখন যদি সর্বোচ্চ যে বিডার তার অনুকূলে গাড়ি বা পণ্য ছাড়করণ করতে হবে। ছাড় করা গাড়ির মধ্যে রয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং 1টি ডবল কেবিন পিকআপ। এতে রাজস্ব আদায় হয়েছে অন্তত 10 কোটি টাকা। এছাড়া কাস্টম হাউস 24 লাখ টাকা জরিমানা আদায় করে। এর বাইরে 13টি হেভাল ব্র্যান্ডের প্রাইভেট কার সহ মোট 14টি গাড়ি ছাড় করাতে কাস্টম হাউসের কাছে আবেদন জানিয়েছেন আমদানিকারক। অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং ইউরোপে ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটা বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। সে যায় না বিদায় ওরা যা কিনছে সেটা লস করে অন্তত ডিউটি পেমেন্ট না করে গাড়িগুলো অকশনে দিয়ে দিচ্ছে। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। নিলামের হাক ডাক শুনেই 1 সপ্তাহের মধ্যে ছাড় করে নেওয়া হয়েছে 36টি গাড়ি। আরও 14টি গাড়ি ছাড় হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ছাড় হচ্ছে না দ্বাদশ সংসদের পালিয়ে যাওয়া 41 জন সংসদ সদস্যের জন্য বিদেশ থেকে আমদানি করা এসব পাজেরো গাড়ি। আর তাই শেষ পর্যন্ত এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে 41টি পদের 28টি শূন্য। খুলনায় সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বন্ধ চিকিৎসা সেবা। টেন্ডার জটিলতায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধের তীব্র সংকট।
দেশের সর্বোচ্চ সংখ্যায় প্রতিবন্ধী মানুষের বাস খুলনা জেলায়, আর সংখ্যা ও শতকরা হারে দেশের সবচেয়ে বেশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও এ বিভাগের। সংশ্লিষ্টরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধি, সুষম খাদ্যের অভাবসহ নানা কারণে এ অঞ্চলে বাড়ছে প্রতিবন্ধী মানুষের সংখ্যা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুনের রিপোর্ট। 18 বছর বয়সী সালমান রহমান বয়সে তরুণ হলেও তার আচরণ শিশুর মতো। মায়ের হাত ধরে আসছেন বিশেষ শিশুদের স্কুলে। প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন মা। এখন আমার বাচ্চাটা অসুস্থ, আমাদের অনেক কিছুই ফেস করতে হয়। আমরা সব জায়গায় যেতে পারি না, সব ফাংশনে আমরা যাই না। ও কিছুটা লেখাপড়া শিখছে, কিছু অক্ষর জ্ঞান ওর এখন হয়েছে। আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে ওকে কম্পিউটারাইজ কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে ওইটা নিয়ে ও কিছু করতে পারে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সারা দেশে 23,61,000 প্রতিবন্ধীর মধ্যে খুলনা বিভাগে রয়েছে 3,08,185 জন। এর মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় 48,145 জন প্রতিবন্ধী আছেন, যার সংখ্যা ও শতকরা হিসেবে দেশের সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা 2022-এর তথ্য অনুযায়ী খুলনা জেলার প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 48,145। পার্সেন্টেজ আকারে আমরা যদি বলি, এটা 1.84%। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, সুপেয় পানির অভাব ও গর্ভবতীদের সুষম খাদ্যের অভাবে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব নিরসনে প্রকল্প প্রণয়ন ও আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। আমাদের এখানে কিন্তু বিভিন্ন সময়ে সাইক্লোন, টর্নেডো এগুলো এসে থাকে, ফলে অনেক সময় দেখা যায় যে আমরা সুষম খাদ্য আমাদের এই এলাকার মানুষ গ্রহণ করতে পারে না। ঠিকমতো বেড়ে ওঠার ক্ষেত্রে সেটা অন্তরায় করতে পারে। গবেষণা থাকলে আসলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা সেইভাবে এগোতে পারবো, আমরা সেইভাবে কাজ করতে পারবো। প্রতিবন্ধীদের সহায়তায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তরের। তাদের ভাতা, শিক্ষা উপবৃত্তি বা যে আবাসনগুলোতে তারা থাকে সেখানে জনবল, তাদের স্কুলিংয়ের ব্যবস্থা, সেখানে তাদের হাতের কাজ শেখানো হয়। ওরা চমৎকার হাতের কাজ করে, সেলাই হোক বা পেইন্টিং হোক, অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তারা যেগুলো করে, পারফরমেন্স খুব সুন্দর। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে খুলনায় প্রতিবন্ধীর সংখ্যা মোট জনসংখ্যার 1.84%। নানা চ্যালেঞ্জ আর সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেই বেড়ে উঠছে এসব শিশুরা। আপনার আমার একটু সহযোগিতা পেলেই এরাই হয়ে উঠতে পারে দেশের মানব সম্পদ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থানে আহত 189 জন এবং 24 শহীদ পরিবারের মাঝে। পরে দুঃসহ স্মৃতি তুলে ধরেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। কুড়িগ্রামের সীমান্তের শূন্যরেখায় লাগানো নিজেদের সিসি ক্যামেরা খুলে নিয়েছে বিএসএফ। বুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানি সীমান্তে লাগানো সিসি ক্যামেরা খুলে নেন তারা। এর আগে নোম্যান্সল্যান্ডে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় 9 ফেব্রুয়ারি রাতে আন্তর্জাতিক সীমানা পিলার 978-এর 9S সাব পিলারের কাছে গাছে বিএসএফ সিসি ক্যামেরা লাগানোয় প্রতিবাদ জানায় বিজিবি। পরে দুপক্ষের আলোচনায় বিএসএফ ক্যামেরা সরাতে সম্মতি জানায়। বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র পাচার শূন্যের কোটায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মারুফুর আবেদিন, চুয়াডাঙ্গার 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুল শহীদ। ভারতের পক্ষে ছিলেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার, বিএসএফের কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুশীল কুমার।
বিজেপি জানায় বিএসএফ সবকিছু মেনে নিয়েছে, শূন্যরেখার কাছে রাস্তা সংস্কারের কাজ চলার ব্যাপারে তাদের কাছে আবেদন জানানো হয়েছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। চিকিৎসক না থাকায় খুলনা বিভাগের একমাত্র সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র 2.5 বছর ধরে চিকিৎসা সেবা বন্ধ। চিকিৎসক বাদেও কেন্দ্রটির 41টি পদের 28টি শূন্য। তেমন কাজ না থাকায় নিয়মিত অফিসেও যান না 14 কর্মকর্তা কর্মচারী। এতে কাজে আসছে না মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কেন্দ্রটি। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিভিন্ন কক্ষে রাখা শয্যাগুলোতে ধুলোর আস্তরণ, অফিসে নেই কোনো কর্মকর্তা, 3 জন কর্মচারী ও 1 জন নার্স করছেন অফিস। এই চিত্র 11 ফেব্রুয়ারি দুপুর 12টায় খুলনা বিভাগের একমাত্র সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের। তবে সময় সংবাদের উপস্থিতির খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে অফিসে আসেন সবাই। খুলনা নগরীর গল্লামারী এলাকায় একটি ভবনের 3য় ও 5ম তলা ভাড়া নিয়ে চলছে বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। 25 শয্যার কেন্দ্রটিতে চিকিৎসকের পদ মাত্র একটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2022 সালের জুলাই মাসে কেন্দ্রের চিকিৎসক বদলি হয়ে অন্যত্র চলে যান। ফলে রোগী ভর্তি করা হয় না 2.5 বছর। নিরাময় কেন্দ্রের 41টি পদের মধ্যে 28টি শূন্য। নাগরিক নেতারা বলছেন, মাদকাসক্তদের চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কেন্দ্রটি কোনো কাজে আসছে না। এখানে গরিব মানুষ হোক, যারা এফেক্টেড তারাই আসে। এখন এটা যদি বন্ধ থাকে তাহলে তো সাধারণ মানুষ যেমন মাদকাসক্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সমাজের অস্থিরতা সৃষ্টি করতেছে, সমাজের পরিবেশ নষ্ট করছে। দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়ে কর্মকর্তারা বলছেন, নিয়মিত অফিসের পাশাপাশি বিভিন্ন কাজ করছেন তারা। রয়েছে নানা পরিকল্পনাও। আর অধিদপ্তর বলছে দ্রুতই অবসান হবে এ সমস্যার। আমাদের জায়গা থেকে যতটুকু পারি, যতটুকু সেবা দেয়া যায় চেষ্টা করছি। সামনে ইনশাল্লাহ আরও বেশি ভালো সেবা দিতে পারবো। মন্ত্রণালয় যেভাবে হোক, এটা যেহেতু মানবিক একটা বিষয়, ইস্যু, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে ডাক্তার রিক্রুট করা যায় সেই বিষয়ে তার পদক্ষেপ নিয়েছে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা সহ বিভিন্ন খাতে নিরাময় কেন্দ্রের জন্য বছরে সরকারের ব্যয় হচ্ছে প্রায় 70 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এদিকে টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ কেনা। চলতি অর্থ বছরের 7 মাস পার হলেও এখনও টেন্ডার আহ্বান করা হয়নি। এতে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট, মিলছে না বিভিন্ন ভ্যাকসিনও। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বেনিয়ামিনের রিপোর্ট। হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার কক্ষে রোগীদের ভিড়। একটি ভ্যাকসিন পুশ করা হচ্ছে 4 জনকে, তবে তা বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে স্বজনদের। চলতি অর্থ বছরে এখনও ওষুধ টেন্ডার হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালে। এতে দেখা দিয়েছে ওষুধের সংকট। রোগীরা বলছেন, হাসপাতাল থেকে খুবই কম ওষুধ সরবরাহ করা হচ্ছে, বেশিরভাগ কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এতে বাড়ছে খরচ। নোটিশ টাঙানো হয়েছে র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ বন্ধের। এতে বেড়েছে রোগী ভোগান্তি। যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বললেন আমাদের স্টকে আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন। কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে। ইঞ্জেকশন ভাঙার পরে 4টা ডিভাইডেড করার পরে আপনার 2 হাতে পুশ করছে। সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার আমাদের কোনো মানে হয় না। 3 রকমের ওষুধ দিয়েছে আর 3 রকমের ওষুধ কিনে নিতে বলেছে। অ্যাজমার ওষুধ নিয়ে এসেছিলাম, পাইনি, আগে নিয়েছি পেয়েছি। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালের কর্মরতদের। যেগুলো আছে ডক্টর আমাদের দিচ্ছে, প্রেসক্রাইব করছে টিকিটে, সেগুলোই আমরা রোগীদের দিচ্ছি। আর যেটা আমাদের নেই শুধুমাত্র সেটাই আমরা লিখে দিই। ক্যাটাগরি 3 সেগুলা ভ্যাকসিন যেমন আরআইজি ওইগুলো আছে আমাদের। অবশ্য টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। টেন্ডারের ব্যাপারে আমাদের সাথে পরামর্শ হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। চলতি অর্থ বছরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধ কেনার জন্য বরাদ্দ হয়েছে 4,87 লাখ টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্লাস্টিক খাতের উন্নয়ন ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করতে শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। এবারে মেলায় বাংলাদেশ ছাড়াও চীন, জার্মানি, ভারত, ইতালি সহ 18টি দেশের 390টিরও বেশি ব্র্যান্ড অংশ নিয়েছে। বুধবার মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। শিল্পকে কিভাবে আরও পরিবেশ বান্ধব করা যায় তার জন্য ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
2023 সালে প্লাস্টিক পণ্যের বৈশ্বিক বাজারের আকার ছিল 62,000 কোটি মার্কিন ডলার। বিশাল এই বাজারে বাংলাদেশের হিস্সা মাত্র 0.5%। সর্বশেষ 2023-24 অর্থ বছরে 10,73,00,000 প্লাস্টিক পণ্য রফতানি করেছে বাংলাদেশ। দেশের এই সম্ভাবনাময় খাতটির উন্নয়নে ও ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে আয়োজন করা হয়েছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারক সমিতি BPGMEA এবং হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের যৌথ আয়োজনে ঢাকার পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বুধবার শুরু হয়েছে এই মেলা। অংশ নিয়েছে বাংলাদেশ, চীন, জার্মানি সহ 18টি দেশের 8 শতাধিক স্টল। HDB LDB এগুলি মেশিন পলি মানে দানা দিয়ে পলি দিয়ে দিলে দানা হয়ে আসে আর কি। Recycling. Our main product, finished product, is fittings, PVC fittings, and PVC shoes. And this is our second year coming to Bangladesh. সব রকম বাইরের মেশিনারিজ, র ম্যাটেরিয়াল সব কোম্পানিগুলো আসে, যেখানে থেকে আমরা লোকাল কোম্পানিগুলো সোর্সিং এর একটা বড় উপায় খুঁজে পাই। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্ভাবনাময় শিল্পকে কিভাবে আরো পরিবেশ বান্ধব করা যায় তা নিয়ে ভাবতে হবে, গুরুত্ব দিতে হবে রিসাইকেলে। প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে রিসাইক্লিং এর দুনিয়াতে এখন। আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি, যে রিসাইকেল প্লাস্টিক কিভাবে ব্যবহার করা যায়, যে কার্বন ফুটপ্রিন্টটা আমরা কিভাবে কমাতে পারবো। বাস্তবতাভাবে আমাদের নীতি নির্ধারণ করা দরকার, যার বিনিময়ে আমরা আশা করি যে ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না। এলডিসি উত্তরণকে সামনে রেখে ব্যবসায়ীদের সক্ষমতা, উৎপাদনশীলতা, উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে প্রতিযোগিতামুখী হতে হবে বলেও মত তার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মেয়র কাউন্সিলর না থাকায় ভোগান্তিতে কুষ্টিয়ার 5 পৌরসভার বাসিন্দারা। ধীরগতিতে নাগরিক সেবার কাজ চলছে বলে অভিযোগ পৌরবাসীর। কাজের গতি বাড়াতে কর্মকর্তাদের অতিরিক্ত কাজ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব পৌর মেয়র ও কাউন্সিলরদের। স্থবিরতা চলে আসে বাসিন্দাদের বিভিন্ন সেবামূলক কাজে। সংকট নিরসনে পৌরসভার বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। কুষ্টিয়ার 5টি পৌরসভার অনেক কক্ষে এখনো ঝুলছে তালা। দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না অনেক নাগরিক সেবা। সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন, বেড়েছে ভোগান্তি। দ্রুত সংকট নিরসনের দাবি পৌরবাসীর। সেবামূলক কোনো কিছু পাচ্ছি না। যদি আমাদের মেয়র থাকতো তাহলে আমরা কাউন্সিলরের কাছে আসলে সমস্যাটা সমাধান করে দিতে পারতো। শুধু সময় নিচ্ছে, সময় নিয়ে কিন্তু আমরা ঠিক মতো সেবা পাচ্ছি না। এই জন্য আমাদের অনেক কিছু বাধাগ্রস্ত হচ্ছে। সমস্ত কাজ মেম্বারই করে দিত, আর এখন ধরেন এখান থেকে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে সেই রুম পাঠায় আমাদের। কাউন্সিলর, তারপরে মেয়র, পৌরসভায় অনেক গুরুত্বপূর্ণ একজন, তাদের রাখা উচিত, তাদের ছাড়া আমরা ভোগান্তিতে আছি। নাগরিক ভোগান্তি কমাতে পৌর প্রশাসকদের ছুটির দিনেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। রেগুলার আমাদের যারা পৌর প্রশাসক আছে তাদেরকে আমরা রেগুলার বলছি যেন ওনারা কোনো বিষয় বা কোনো কাজ যেন সময়ের অতিরিক্ত সময় না নেন, এটা যেন দীর্ঘসূত্রিতায় পরিণত না হয়, সেজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। কুষ্টিয়া 5টি পৌরসভার বাসিন্দাদের সংখ্যা 4,58,342 জন। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় খুলনার একমাত্র সরকারি গ্রন্থাগার। খসে পড়েছে ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। ভবনটি ভেঙে নতুন অবকাঠামো নির্মাণের তাগিদ স্থানীয়দের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে বই পিপাসুদের ভিড়। নীরবে পছন্দের বই পড়ছেন পাঠকরা। তবে ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। ধুলাবালু, রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে গ্রন্থাগারে থাকা মূল্যবান বই। আবার ভবনের অধিকাংশ জানালার গ্লাস ভেঙে গেছে। রয়েছে জনবল সংকটও। এসব সমস্যার মধ্যেও প্রতিদিন পাঠকরা বই পড়তে আসেন এখানে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক ও চাকরি প্রার্থীরাও ভিড় করেন এখানে। দ্রুত চলমান সমস্যার সমাধান চান তারা। বর্ষার সময় আসলে এখানে মশার উপদ্রব বেড়ে যায়, বাইরে পানি জমে যায়। দেয়ালগুলো হচ্ছে আপনার খসে পড়তেছে, তারপরে হচ্ছে জানালাগুলো ভাঙা। লাইব্রেরিতে ক্যান্টিন নেই কোনো, আমাদের দুপুরে একটা লাঞ্চ করার জন্য যে একটা সুবিধা সেটা আমরা পাচ্ছি না। এখনকার ছেলেমেয়েরা আমাদের যুগের মতো না,
যে যেখানে সেখানে বসে পড়বে, কিন্তু তাদের জন্য কম্পিউটার দরকার, তাদের জন্য ল্যাপটপ দরকার, তাদের জন্য লাইব্রেরি অটোমেশন দরকার, তাদের জন্য লাইব্রেরি ডিজিটালাইজেশন দরকার। কর্তৃপক্ষ বলছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণের অগ্রগতি হয়েছে। 10 তলা একটা ভবন হবে, এই ভবনে অত্যাধুনিক একটা বিল্ডিংয়ে যাবতীয় সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা যতগুলো আছে, পাঠক সুবিধা যতগুলো আছে, 2 থেকে 3টা অডিটোরিয়াম থাকবে, সভাকক্ষ থাকবে। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় 1964 সালে। বর্তমানে এখানে 1,19,000 বই রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ভোরের সময় আরও থাকছে হালকা প্রকৌশল শিল্পের সম্ভাবনার হাতছাড়ি, যশোরে অভাবনীয় অগ্রযাত্রায় 500 প্রতিষ্ঠান, আমদানি নির্ভরতা কমাতে আলাদা শিল্প পার্ক গড়ে তোলার দাবি। অবিশ্বাস্য হলেও সত্য, রেলের মতো ভারী বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে খোদ যশোরে। শুধু তাই নয়, তৈরি হচ্ছে শিল্প কারখানা ব্যবহৃত বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ। দক্ষিণের জেলায় 500 প্রতিষ্ঠানের এসব পণ্য তৈরি হওয়ায় কমেছে আমদানি, সাশ্রয় হচ্ছে 600 কোটি টাকার সমমানের বৈদেশিক মুদ্রা। সরকারি বিশ্বকতার অনুরোধ করে আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি উদ্যোক্তাদের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মিদার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শহরতলির রাজারহাট রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেলের বিভিন্ন যন্ত্রাংশ। আগে যা আমদানি করা হতো, শুধু তাই নয়, এখানে আরো তৈরি হচ্ছে পাথর ও ইট ভাঙা মেশিন সহ গাড়ির যন্ত্রাংশ। এমন 5 শতাধিক প্রতিষ্ঠানে নিয়মিত তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ। শিল্পের দরকারি এসব যন্ত্রাংশের চাহিদা মেটাতে আগে আমদানি ছিল ভরসা। যশোরের হালকা প্রকৌশলী শিল্প কারখানা সেই চাহিদা মেটাতে সহায়তা করছে। এখানে তৈরি হচ্ছে 2 শতাধিক যন্ত্রাংশ। দেশ জুড়ে আছে ব্যাপক চাহিদা। রেলের সাসপেন্ড টিউব তৈরি করি, তারপরে আমরা এক্সেল ক্যাপ তৈরি করি, আমরা সিলিন্ডার তৈরি করি, বিভিন্ন আইটেমের মাল তৈরি করি। আমরা এখান থেকে বিভিন্ন মেশিন তৈরি করছি এবং বিভিন্ন কৃষি পার্টস তৈরি করছি, বিভিন্ন কৃষি মেশিনারি তৈরি করছি, যা দিয়ে দেশের আমরা 60% চাহিদা পূরণ করছি। এইগুলো ধরেন আগে বাইরের থেকে আনা লাগতো, আমরা এখন 90% আমাদের দেশেই করা সম্ভব। মডার্ন ক্যাপিটাল ম্যানেজারের জন্য তারা যদি ভর্তুকি সহযোগিতা করে, তাহলে আমরা এই জায়গাটা আরও উত্তর উন্নতি করতে পারব। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির এ নেতার দাবি, এই শিল্পকে এগিয়ে নিতে শ্রমিকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। দামি দামি মেশিনারি কিনতে হলে সরকারের সহযোগিতা ছাড়া হবে না। আমি চাই সরকার আমাদের ভর্তুকি দিক কিছু, কারণ এই ডিপার্টমেন্টে তালি আর যন্ত্রণা থাকবে না, আমরা আমদানি নির্ভর কমতে রপ্তানিতে চলে যাব। এদিকে উদীয়মান লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রসারে শিল্প পার্ক গড়ে তোলার তাগিদ ব্যবসায়ী নেতাদের। এই বিটাক এখানে সম্পূর্ণরূপে যদি বাস্তবায়িত হয়, এই বিটাকের অধীনে যে মেশিনগুলো থাকবে, সেই মেশিনগুলোর মধ্যে এই ক্ষুদ্র শিল্পের কাজগুলো অনেক ত্বরান্বিত এবং বিটাকের মাধ্যমে করে নিতে পারবে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য, যশোরের হালকা প্রকৌশলী কারখানায় বছরে প্রায় 600 কোটি টাকার যন্ত্রাংশ তৈরি হয়। সময় সংবাদ, যশোর। মুন্সিগঞ্জ বিএনপিতে দীর্ঘদিন পর আলোর ঝিলিক, ভুল বোঝাবুঝির অবসানের সভায় এক মঞ্চে। জেলা বিএনপির নবগঠিত কমিটির দিনব্যাপী পথসভা ও জনসভায় ঢল নামে জনতার। নাসিরুদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। অবশেষে ভুল বোঝাবুঝির অবসান, নতুন নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক মঞ্চে মুন্সিগঞ্জ জেলা বিএনপি। জনতার নেতা হিসেবে পরিচিত সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে ঘিরে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে উজ্জীবিত জেলা বিএনপি নেতাকর্মীরা স্বপ্ন বুনছেন এলাকার উন্নয়নের। প্রিয় নেতাকে কাছে পেয়ে চারিদিকে যেন আলোর ঝিলিক। জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নেতৃত্বে বুধবার দিনব্যাপী চলে উৎসব মুখর পথসভা। প্রতিটি সভায় ছিল সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত কর্মীরা। অনেকদিন অপেক্ষায় ছিলাম, সেই মিজানুর রহমান সিনহা আজকে আমাদের মাঝে আসছে, সেজন্য আমাদের অনেক আনন্দ লাগতেছে। এই কমিটির মাধ্যমে মুন্সিগঞ্জের ঘাঁটি হিসাবে আমাদের যে মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, সেটা আবার পুনরায় উজ্জীবিত হবে। এই নেতৃত্ব অচিরেই এই দলকে খুব সুসংগঠিত করবে। দেশ নেতা তারেক রহমান সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে, এই নিয়ে ছাত্রদল নতুন করে মুখ দেখবে।
গত 15 থেকে 16 বছর এক নায়কতন্ত্র কায়েম করে সম্পদ ও অর্থ লুট করে দেশটাকে শোষণ, সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। দলের থেকে বারে বারে বলতেছি নির্বাচনটা দিয়ে দাও। আগামীতে নির্বাচনে জনগণের সরকার যদি আসে অবশ্যই দেশে শান্তি আসবে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার 18টি পয়েন্টে পথসভা করে জেলা বিএনপি। বিকেলে মুন্সিগঞ্জ জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নতুন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদেক হাসান ইমন। ধন্যবাদ আরিফ। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জমে উঠেছে ফুলের হাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে চলছে বেচাকেনা। যশোরের গদখালি হাটে গত কয়েকদিনের তুলনায় কমেছে সব ধরনের ফুলের দাম। আমদানি বেড়ে যাওয়ায় দাম কমার কথা জানিয়েছে ব্যবসায়ী সমিতি। তবে এদিকে উল্টো চিত্র ঝিনাইদহে। চাহিদা বাড়ায় গত কয়েকদিনের তুলনায় সব ধরনের ফুলের দাম বেড়েছে জেলাটিতে। উৎসবের আমেজ লেগেছে ফুলের বাজারে, জমে উঠেছে বেচাকেনা। দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদের। থরে থরে সাজানো গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যশোরের গদখালি ফুলের হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়। হাঁকডাকে চলছে দরদাম। গত কয়েকদিনের তুলনায় ফুলের দাম কমায় ক্রেতারা খুশি হলেও চাষিদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সঠিক দাম পাচ্ছে না বলে দাবি তাদের। গতবার আমরা 22 টাকা এবং তারও বেশি বেচেছি ফুল, কিন্তু এবারে ঢাকার ব্যাপারে না কিনাতে অর্ধেক দামে চলে এসেছে। গত বছর তো 25-30 টাকা আমরা পাইছিলাম, কিন্তু এবছর তো এই টার্গেটটা আমাদের বেশি গেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর দামটা একটু কম। এদিকে আমদানি বেড়ে যাওয়ায় ফুলের দাম কমেছে বলে জানিয়েছে গদখালি ফুল চাষি ও ব্যবসায়ী সমিতি। বাজারে ফুলের আমদানি এবছর একটু বেশি তুলনামূলক, যার কারণে দামটা কম। বিশেষ করে গরম, কারণ হঠাৎ গরম পড়াতে ফুল ফুটতেছে বেশি, যার কারণে ফুলের আমদানি বেশি। যশোরে ফুলের দাম কমলেও ঝিনাইদহের চিত্র ভিন্ন। 3 দিবসকে কেন্দ্র করে জেলার সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার গান্নায় গাঁদা ফুল প্রতি ঝুড়ি বিক্রি হচ্ছে প্রকারভেদে 250 থেকে 350 টাকা। ওমর ফারুক, সময় সংবাদ। যশোরের গদখালিতে আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং মুন্সিগঞ্জের পুরাপাড়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি যশোরের গদখালিতে জুয়েল মৃধার কাছে। জুয়েল, আজ পয়লা ফাল্গুন এবং আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে যশোরের ফুলের রাজধানী গদখালিতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। যশোরে আজকে বাজারে প্রচুর পরিমাণে ফুল উঠেছে। গোলাপ উঠেছে, যেটি বেশি চাহিদা সেই গোলাপ উঠেছে প্রচুর পরিমাণে। পাশাপাশি অন্যান্য ফুলের উঠেছেও কিন্তু প্রচুর পরিমাণে। এবং বলতে গেলে আজকে বাজারটা কিন্তু চাষিদের অনুকূলে নেই। বাজারটি অনেকটা ধস নেমেছে মূল্যে। গতকাল যে ফুল বিক্রি করেছে গোলাপ ফুল 13 থেকে 14 টাকা, সেই ফুল আজকে 4 টাকাও দাম বলছেন না ক্রেতারা। এবার গ্ল্যাডিওলাস ফুল বিক্রি হচ্ছে 8 টাকা, সেটি আজকে 4-5 টাকায় বিক্রি হচ্ছে। ভুট্টা ফুলও একই অবস্থা, ভুট্টা বা রজনীগন্ধা সেটিও কিন্তু একই অর্ধেক দামে বিক্রি হচ্ছে। আজকে জারবেরার দাম কিছুটা আছে। জারবেরা গতকাল 14-15 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেই ফুলটি আজকে 10 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজার ভালো রয়েছে মূলত গাঁদা ফুলের। এই ফুলের দামটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আজকে প্রতি 1000 গাঁদা ফুল বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 500 টাকা দরে। আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে এবছর আসলে ফুলের উৎপাদন বেশি হয়েছে, যেহেতু একটি অতি বৃষ্টির সময় অতিক্রান্ত হয়েছে। সে সময় চাষিরা কিন্তু ফুল লাগাতে পারেননি এবং সবাই একসাথে ফুল চাষ করেছেন, একসাথে উঠেছে। সর্বোপরি এবার কিন্তু ফুলে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ হয়নি। প্রতি বছর গোলাপের ক্ষেতে এক ধরনের ভাইরাস আক্রান্ত হয়, সেটাও হয়নি। ফলে উৎপাদন ছিল ভালো।
সর্বশেষ এই যে শীতের মধ্যে এক সপ্তাহ ধরে যে গরমটা পড়তেছে, এই গরমের কারণে কিন্তু ফুল ফুটে গেছে বেশি। সব মিলিয়ে ফুলের বিপুল সমাহার ঘটেছে এবার গদখালির ক্ষেতগুলোতে, যে কারণে বাজারেও কিন্তু তার প্রভাব পড়েছে। আজকে আমরা দেখেছি যে প্রতি চাষি একজন দেখা যাচ্ছে 1000 2000 করে গোলাপ ফুল নিয়ে এসেছেন, কিন্তু তারা আসলে সেই দামে বিক্রি করতে পারছেন না। তারা অপেক্ষা করছেন যে যদি একটু ভালো দাম পাওয়া যায়। আর এদিকে ক্রেতারাও কিন্তু আসলে অপেক্ষায় আছেন, বেলা বাড়াবার সাথে সাথে দামটা আরো পড়ে যেতে পারে। তারাও একটি সুযোগ নেওয়ার অপেক্ষায় আছেন। তারাও চেষ্টা করতেছেন যাতে কম দামে ফুল কিনে নিয়ে বেশি দামে বিক্রি করা যায়। তবে চাষিরা আরো জানিয়েছেন যে আগামীকাল যে বিশ্ব ভালোবাসা দিবস, সেই দিনই কিন্তু আমাদের একটি ধর্মীয় উৎসব শবে বরাত, যে কারণে ফুলের চাহিদা, বিশেষ করে দোকানীদের পক্ষ থেকে যে চাহিদা, যারা ক্রেতা সেই চাহিদা একটু কম আছে। তারা আসলে রিস্ক নিতে পারছে না যে তারা এই ফুলকে কিনে বিক্রি করতে পারবেন কিনা, যে কারণে আজকে ফুলের বাজারের এই অবস্থা। মুন্সিগঞ্জে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সেখানকার ফুলের বাজারের ব্যবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। জাপান ফেরত মোজাম্মেল হক হিরু 60% জমিতে এই জারবেরা ফুলের চাষ করে কিন্তু এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন, এবং তার যে এই ফুলের জমি সেখানে কিন্তু লাল রং এবং গোলাপি রঙের জারবেরা হয়েছে, এবং এই ফুলের ব্যাপক চাহিদা থাকবার কারণে কিন্তু ফুল ব্যবসায়ীরা এখানে ছুটে আসেন এবং প্রতিদিন কিন্তু তিনি ফুল বিক্রি করছেন, এবং সেটি কিন্তু 2000 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত তার এই জমি থেকে ফুল বিক্রি হচ্ছে। এবং এই দুটি রঙের এই জারবেরার চাহিদা বেশি থাকবার কারণে কিন্তু এই রঙের ফুলের চাষ করেছেন তিনি। এবং আপনারা লক্ষ্য করেছেন যে একেবারে কাছাকাছি গাছগুলোতে কিভাবে ফুল ছড়াচ্ছে এবং ফুলের বোটা তৈরি রয়েছে। এবং এখানে যে মোজাম্মেল হক হিরু তিনি বলছিলেন যে বসন্ত খুব কাছে, এবং এই সময়টা ফুলের চাহিদা যে বসন্ত এবং ভালোবাসা উৎসব ছাড়াও কিন্তু এই ফুলের ব্যাপক চাহিদা এখানে রয়েছে। এবং এই জারবেরা ফুল চাষের যে চারা থেকে যে বীজ থেকে চারা হয় না, সেই কারণে কিন্তু শাখা থেকে বংশ বৃদ্ধি হয়। এই অধিক চাষের জন্য তারা টিস্যু কালচার বীজ কিন্তু রোপণ করেছিলেন, এবং এই জারবেরা গাছ থেকে যে ফুলটা তোলার 8 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু এই ফুলটা সতেজ থাকে, এবং এই ফোটা অবস্থায় 30 থেকে 45 দিন কিন্তু এই সতেজ থাকবার কারণে এই ফুলের চাহিদা অনেক বেশি। এবং এখানকার যে এই তার ফুলের এই বাগান দেখতে কিন্তু প্রতিদিন বিকেলেই মানুষের প্রচুর ভিড় পড়ে যায়, এবং এই যে এলাকাটি পুরাপাড়া এলাকাটি ফুলের এলাকা হিসেবে কিন্তু ব্যাপক পরিচিতি পেয়েছে। এবং তিনি বিদেশ থেকে এসে ভালো কিছু চাষ করবার পরিকল্পনা নিয়ে কিন্তু তিনি এটি নিজস্ব উদ্যোগে এই চাষ করেন, এবং এখানে কিন্তু কৃষি বিভাগের যে কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসেন, এবং এই ফুলের চাষ দেখে অন্যান্য চাষিরাও কিন্তু আগ্রহী হচ্ছেন যে বাণিজ্যিকভাবে এখানে ফুল চাষ কিন্তু ছিল না বললেই চলে এই জেলাটিতে। কিন্তু এখন এখানে এই ফুল চাষের কারণে যে এই ফুলগুলো যেমন বিক্রি বাড়ছে, একই সঙ্গে কিন্তু এখানকার ফুল ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে যে রাজধানী ঢাকা বা অন্য এলাকা থেকে যে ফুল এনে ব্যবসা করতে হতো সেটি কিন্তু তারা সহজে সতেজ ফুল এখান থেকে পাচ্ছেন, এবং যাতায়াত খরচ কমে যাচ্ছে। একই সঙ্গে কিন্তু এই সকালবেলা ছাড়াও তারা বিভিন্ন সময় যখন চাহিদা থাকে তখনই বাগান থেকে ফুল তুলে নিতে পারছেন, এবং এই ফুলেরই পরিচর্যায় তারা পরিবারের সদস্যরাও কিন্তু অংশ নেন এবং নিয়মিত এই ফুলগুলো তারা তুলে নিয়ে যান। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ফুলের বাগানের সবশেষ। ফুলের খবরাখবর জানতে শুরুতে যুক্ত ছিলাম সরাসরি মুন্সিগঞ্জে, তার আগে ছিলাম যশোরের গদখালিতে। ইউরোপীয় ইউনিয়ন আগের মতোই বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বাংলাদেশে টেকসই বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সিলেটে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশের কান্ট্রি হেড মোহাম্মদ আলী টিঙ্কুর সভাপতিত্বে সেমিনারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারা অংশ নেন। চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার নগরীর রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়ত এবং খুচরা বাজারে অভিযানের নামে সংস্থাটি অতিরিক্ত দামে সবজি বিক্রি করায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়া নোংরা, অপরিচ্ছন্ন এবং খোলা পরিবেশে জিলাপি ও মিষ্টি বিক্রি করায় মক্কা, জব্বার ও খাজা সুইটস মিষ্টির দোকানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। ক্ষীরা, কাঁচামরিচ, বেগুন, টমেটো, এই প্রোডাক্টগুলি এখন হচ্ছে যে একেবারে আর্লি সিজন। এটার রমজানের দিকে এটা আসলে ফুল সিজন হবে। তাহলে আর্লি সিজনে যদি দাম সহনীয় মাত্রা থাকে, রমজান আসলে এটার দাম কোনোভাবেই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়টা আমরা আজকে ব্যবসায়ীদেরকে বারবার সতর্ক করে দিয়েছি। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। পাশাপাশি বৈধ গ্যাসের সংযোগের আড়ালে অবৈধ সংযোগ দেওয়ার একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। বুধবার ফতুল্লার এনায়েতনগর এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। এ সময় মেসার্স প্যান্ডেমিক ফ্যাশন নামে ওয়াশিং কারখানাটিতে বৈধ বাণিজ্যিক সংযোগের আড়ালে মিটার বাইপাস করে অবৈধভাবে আরেকটি সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। এজন্য অবৈধ মিটার এবং সংযোগ বিচ্ছিন্ন সহ 2 লাখ টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে শর্টগানের ৬৭টি কার্তুজ সহ জেলা গোয়েন্দা পুলিশের 2 কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলা শহরের কাউতলি এলাকায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের দক্ষিণ পশ্চিম কোণে বীর মুক্তিযোদ্ধা কাজী তাহসিনের বাসার ৪র্থ তলায় অভিযান চালানো হয়। ৪র্থ তলার বাসায় ডিবি কনস্টেবল শাখাওয়াত হোসেন এবং সোহরাব হোসেন ভাড়া থাকেন। সেখানে তল্লাশি চালিয়ে ৬৭টি কার্তুজ উদ্ধার করা হয়। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জব্দকৃত মালামাল নিজেদের হেফাজতে রাখার বিষয়ে কোনো যৌক্তিক কারণ এবং বৈধ কাগজপত্র দেখাতে পারেনি 2 কনস্টেবল। তাদের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সোহেল আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করেন। আমাদের 2 পুলিশ সদস্যের বাসায় অবৈধ গোলা বারুদ আছে, এটা শোনার পরে যথারীতি মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং কিছু গোলা বারুদ সেখান থেকে উদ্ধার করা হয়। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ফোনালাপ করেছেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এই আলোচনায় ফলপ্রসূ হয়েছে জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করতে সৌদি আরবে 2 নেতার বৈঠক হতে পারে বলে জানা গেছে। এদিকে পুতিনের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই জেলেনস্কির সঙ্গেও ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, চলমান সংঘাত থামাতে ইউক্রেনের ন্যাটো ভুক্তি কোনো সমাধান নয়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 1.5 ঘন্টার কথোপকথনের বড় সময় জুড়েই ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ। পরে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের সাথে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় একটি স্থায়ী সমাধানে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কাজ শুরু করেছেন। আর ট্রাম্প বলেন, 2 নেতার সাথেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। We had a great call and it lasted for a long time.
আমাদের একটা দারুণ ফোন আলাপ হয়েছে এবং সেটা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আমার খুব একটা ভালো ফোন আলাপ হয়। আমার মনে হয় আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান। আমি শুধু দেখতে চাই মানুষ হত্যা বন্ধ হোক। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে অবাস্তব বলে মন্তব্য করেন। বলেন, যুক্তরাষ্ট্রের প্রাধান্য এখন নিজের সীমান্ত সুরক্ষা ও চীনকে মোকাবেলা করা, তাই ইউরোপ কিংবা ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন না তারা। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান চান। 1 মাস যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবছর পবিত্র হজ পালনে সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। যারা একবারও হজ পালন করেনি শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। এছাড়া পবিত্র হজের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে যারা একবারও হজ পালন করেননি কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে। পবিত্র হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদির ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে। আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ করতে না চান তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। পবিত্র স্থানগুলোতে যাওয়ার সময় চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে। হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এসব নতুন শর্ত ও নির্দেশনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আটলান্টিকের মধ্যাঞ্চলে শীতকালীন ঝড়ের আঘাত হানায় বরফে ঢেকে আছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্য। সড়কে বরফ জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আরও শীতকালীন ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বর্তমান চিত্র এটি। বরফে ঢেকে আছে ঘরবাড়ি, গাছপালা, রাস্তা, সবকিছু। মঙ্গলবার 2 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় মেরিল্যান্ডে। সড়কে বরফের আস্তর জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভার্জিনিয়াতেও একই অবস্থা। বরফের চাদরে ঢেকে আছে অঙ্গরাজ্যটি, সঙ্গে অবিরাম তুষারপাত। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। মধ্য আটলান্টিকে শীতকালীন ঝড় আঘাত হানায় তৈরি হয়েছে এই বৈরী অবস্থার। সড়কে বরফের কারণে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। মঙ্গলবার স্কুল ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভার্জিনিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। শীতকালীন ঝড় আবারও আঘাত হানতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের। তুষারপাতের সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কেন্টাকি ও নিউ জার্সিতে সতর্কতা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ফ্রান্সের প্যারিসের দোকানে দোকানে বাহারি ফুল নিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। বেশিরভাগ ফুল আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তবে এরই মধ্যে বিশেষ ধরনের কিছু ফুল খাওয়া যায় বলে জানান দোকানিরা।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফ্রান্সের প্যারিসে ব্যস্ত সময় পার করছেন ফুলের দোকানিরা। বাহারি রঙের ফুল সাজিয়ে ক্রেতা আকৃষ্টের চেষ্টা করছেন কেউ কেউ। নানা আকারের সতেজ ফুলের দেখা মিলছে প্যারিসের ফ্লিউরেভোর দোকানে। ভালোবাসা দিবসের দিন ক্রেতাদের সতেজ ও সুন্দর ফুলগুলো দিতে চান দোকানিরা। বিশেষ দিনটি উপলক্ষে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। রং বেরঙের ফুল তো আছেই, কিন্তু মজার ব্যাপার হলো এ দোকানের অনেক ফুল আছে যেগুলো খাওয়াও যায়। বিক্রেতা জানালেন এর স্বাদ কিছুটা মশলাদার ও লবঙ্গের মতো। তবে ভ্যালেন্টাইন্স ডের দিন লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি থাকে বলে জানান ফ্লিউরেভোর দোকানের কর্মী। ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ সেদিন বেশিরভাগ গ্রাহক লাল গোলাপ কিনতে আসে, কিন্তু আমরা তাদেরকে সব ধরনের ফুল কিনতে অনুপ্রেরণা যোগাই। আমরা তাদেরকে জানাই বিশ্বে আরো অনেক সুন্দর ফুল আছে যেগুলো সব ধরনের বিশেষ উৎসবে নেওয়া যেতে পারে। দোকানটিতে চীন, কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করা হয়। 85% ফুল দেশের বাইরে থেকে আমদানি করা হয়। 2018 সালে চালু হওয়া ফ্লিউরেভোরে ফ্রান্সের প্রায় 10 জন স্থানীয় উৎপাদক কাজ করে বলে জানা যায়। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। চীনে উদযাপিত হলো লণ্ঠন উৎসব বা বসন্ত লণ্ঠন উৎসব। জাঁকজমকপূর্ণ আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে পুরো শহর। পরিবার, বন্ধুসহ উৎসবটি উপভোগ করেন স্থানীয় ও পর্যটকরা। রঙিন আলোকসজ্জায় মুখরিত পুরো শহর, চারিদিকে উৎসব মুখর পরিবেশ। লণ্ঠন উৎসবকে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হয়েছে চীনের গুয়াংঝু শহরের গুয়াংঝু সেন্ট্রাল পার্ক। রঙিন আলোকসজ্জা ও জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করেন স্থানীয় ও পর্যটকরা। স্মৃতি ধরে রাখতে মনোমুগ্ধকর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতেও দেখা যায় অনেককে। এদিকে চীনের সাংহাই শহরেও দেখা মেলে বর্ণিল আলোকসজ্জার। প্যাভিলিয়ন, ফুল, ড্রাগনের নৌকা দিয়ে সাজানো পরিবেশ রঙিন করে তুলেছে চারিদিক। লণ্ঠন উৎসবের সাজসজ্জার ভেতর ছিল চীনের 400 বছরের পুরনো ঐতিহ্যের ছাপ। ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া চীনের হুনান প্রদেশেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় লণ্ঠন উৎসব। প্রতি বছর লণ্ঠন উৎসব উদযাপন করা হয় 12 ফেব্রুয়ারি। চন্দ্রবর্ষের প্রথম পূর্ণিমা এবং বসন্ত উৎসবের সমাপ্তির দিন চীনারা এই উৎসবটি উদযাপন করে। এই বিশেষ উৎসবটিতে ড্রাগন নাচ, প্যারেড এবং আতশবাজির জমকালো আয়োজনও থাকে। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। অধরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে টাইগাররা। দলে কারো অনুপস্থিতি নিয়ে আক্ষেপ নেই, বরং ব্যালেন্স স্কোয়াড বড় স্বপ্ন দেখাচ্ছে ম্যানেজমেন্টকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এভাবেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের পারফরমেন্স নিয়েও চিন্তিত নন তিনি। আক্ষেপ নেই দলীয় প্রস্তুতি নিয়েও। বুধবার মিরপুর স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করে ফিল সিমন্সের দল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আত্মবিশ্বাস কাকে বলে, কত প্রকার এবং কি কি, সব প্রশ্নের একটাই উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত। বুঝিয়ে দিলেন এখন আর সেই আগের দিন নেই। ভালো খেলা, অভিজ্ঞতা অর্জন, বাংলাদেশের ক্রিকেটে এসব কথা পুরানো হয়েছে অনেক আগে। আইসিসি ইভেন্টে এখন জিততে যায় বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে শান্তর এই অতিরিক্ত আত্মবিশ্বাস চাপ হয়ে যেতে পারে পুরো দলের জন্য। অন্তত আইসিসি ইভেন্টের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে সেরকমই। তবে এখানেও শান্ত ভাবেন সবার চেয়ে আলাদাভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরের রেজাল্টকে অনুপ্রেরণা মেনে বিশ্বাস রাখতে চান স্কোয়াডের উপর। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল, সেমিফাইনাল খেলেছিলাম। অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। একদিন আগে প্রস্তুতি নিয়ে আক্ষেপ করে গেছেন হেড কোচ ফিল সিমন্স। যদিও অধিনায়ক ভাবতে চান না নেতিবাচক কিছু। বাকি থাকা 5-6 দিনে নিজেদের সেরা ছন্দে ফিরবে দল, আত্মবিশ্বাসী শান্ত। প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরো একটু গুছাই নিতে পারবো আমরা। ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব। নিজের ম্যাচ না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাটিং নিয়ে কোনো সমস্যা দেখেন না অধিনায়ক। এবারের আসরে নিজের ট্রাম্প কার্ড হিসেবে এগিয়ে রাখছেন মুশিরিয়াদের অভিজ্ঞতা আর রিশাদের অলরাউন্ডার ম্যাজিককে। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারলি এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে
দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল শান্ত শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও প্রতিপক্ষ বিবেচনায় টুর্নামেন্ট শেষে তলানির দিকে থাকতে পারে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে আগের আসরে সেমিফাইনাল খেললেও প্রক্রিয়া ঠিক না থাকায় ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না দল। তার মতে এক্স ফ্যাক্টর নয়, দলগত পারফরমেন্সই মূল শক্তি বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বিসিবির ওয়ানডে ফরম্যাটে সিরিজ আয়োজন করা উচিত ছিল বলেও মনে করেন পাইলট। প্রত্যাশার বেলুন ফুলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরছে বাংলাদেশ। টুর্নামেন্টের সবশেষ আসরের ফলাফল দেখলে অবশ্য টাইগার অধিনায়কের মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। 2017 সালে সেমিফাইনাল খেলেছিল মাশরাফির দল। তবে বাস্তবতা বলছে ভিন্ন। গ্রুপ পর্বে বাংলাদেশের 3 প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে 3 দলই শিরোপার দাবিদার। তাদের বিপক্ষে জয় পাওয়া কতটা সম্ভব? আইসিসি ইভেন্টে বাংলাদেশের পরিসংখ্যান বিবেচনায় খুব বেশি আশাবাদী হওয়ার উপায় আছে কি? এই 8টা টিমের মধ্যে কিন্তু নিচের দিকে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তান। বাদবাকি 6টা টিমই কিন্তু আপনার চেয়ে অনেক বেটার টিম। প্রত্যেকটা প্লেয়ার ক্লিক করে গেছে, ভালো খেলে ফেলেছে, আপনি রেজাল্ট চ্যাম্পিয়ন হয়ে গেছেন, হতেই পারেন। কিন্তু প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম খেলা খেলবেন, তখন একটা ম্যাচ 2টা ম্যাচ ওইভাবে হবে না। কিন্তু দেখবেন যে প্রত্যেক সিরিজে যে আপনি এরকম ভালো খেলে বেরিয়ে আসছেন। প্রতিটি দলেই একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও শান্ত নিজ স্কোয়াডের সবাইকে দেখছেন সেভাবে। তবে সাবেক অধিনায়ক পাইলটের মতে বাংলাদেশ দলে নেই কোনো এক্স ফ্যাক্টর। টাইগারদের মূল শক্তি দলগত পারফরমেন্স। টোটাল টিম হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমার কাছে মনে হয় আমাদের টিমে কিন্তু বুমরার মতো বোলার নাই, কিন্তু আমাদের আছে যেটা হচ্ছে সমন্বয়। ধরেন সবার কাছ থেকে আলাদা আলাদা করে আপনার কন্ট্রিবিউশনটা লাগবে। টপ অর্ডারে আমাদের যেমন আগে রান হচ্ছিল না, বাট আমার কাছে মনে হয় যে টপ অর্ডার থেকে রানটা খুবই ইম্পর্টেন্ট। 50 ওভারের খেলায় আপনার স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বোলাররা কিন্তু খুব ভালো রিদম আছে। 7 দলের বিপিএল নিয়ে হয়েছে নানা সমালোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় 1 দল কম নিয়ে বিপিএল আয়োজন করলে মেগা ইভেন্টের আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যেত। সেই চিন্তা বোর্ডের ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাইলট। বাংলাদেশ ম্যানেজমেন্ট বিপিএল করলো ঠিকই, কিন্তু হয়তো বিপিএল ইভেন্টকে নিয়ে চিন্তা করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চিন্তা করেছে, কিন্তু সমন্বয় 3 মাস বা 6 মাসের একটা পরিকল্পনা, সেটা হয়তো ম্যানেজমেন্ট মিস করে গেছে। আমার কাছে মনে হয় যারা হয়তো এই পাকিস্তানের একটু বাইরে, তারা এসে বাংলাদেশে হয়তো 2টা ম্যাচ খেলে, ওয়ানডে ম্যাচ খেলে তারা ঝালাই করে হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারতো। সেইটা প্রক্রিয়াটা হয়তো করতে মিস করে গেছে। আমার কাছে মনে হয় যেটা করলে বাংলাদেশ টিমের জন্য আপনার একদম সুন্দর একটা প্রিপারেশন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুন্দর একটা প্রিপারেশন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মোমেন্টাম পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সম্ভব বলেও মনে করেন পাইলট। কম্প্যাক্ট আমরা ব্যাটসম্যান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই দলীয় ছবি তোলেন তারা। এ সময় বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহমি। বুধবার দুপুর 12:30 বিসিবির বেঁধে দেয়া নিয়মে শেরে বাংলার গ্যালারিতে উপস্থিত সংবাদকর্মীরা। সবার অপেক্ষা ক্রিকেটারদের জন্য, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেবেন সবাই। কিন্তু সময় গড়িয়ে যায়, মাঠের সবুজ ঘাসে বেমানান পড়ে থাকে শূন্য চেয়ার। শেষ পর্যন্ত মিনিট 20 পর ড্রেসিং রুমের দরজা খুলে একে একে বের হয়ে আসেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটের চিরায়ত নিয়ম মেনে অফিসিয়াল স্যুট পরে ফটো সেশনে অংশ নিতে আসে শান্ত বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন হবে বলে যারা অপেক্ষায় ছিলেন তারা হতাশায় নিমজ্জিত হন। জার্সির টিকিটাও দেখা যায়নি মিরপুরে। ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও বিভিন্ন অফিসিয়ালরা। একে একে শূন্য চেয়ারগুলোতে বসে পড়েন সবাই। ছবির জন্য কে কোথা দাঁড়াবে, কে কোথায় বসবে সব তদারকিতে ছিলেন শাহরিয়ার নাফিস। প্রথমে পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে ছবি তোলেন 2 প্রধান কর্তা। পরে কোচিং স্টাফরা সরে গেলে কেবলমাত্র ক্রিকেটারদের সঙ্গে আরেক দফা ছবি তোলেন বিসিবি বস এবং ক্রিকঅপস চেয়ারম্যান। এরপর ক্রিকঅপসকে বাদ দিয়ে আরেকটা ছবির অংশ হন ফারুক আহমেদ, যেখানে প্রেসিডেন্টের সঙ্গী কেবল ক্রিকেটাররা।
তিনি সরে গেলে পুরো দল এবং কোচিং স্টাফরা তোলেন একটি অফিসিয়াল ফটো। পরে ফিল সিমন্স আর তার সাঙ্গপাঙ্গদের সরিয়ে আরেক দফা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলেন নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে এরকম ছবি তোলার নজির দেশের ক্রিকেটে বেশ বিরল। পরে একেবারে শেষ পর্যায়ে নিজেরা একটা ছবি তোলার সুযোগ পান ক্রিকেটাররা, যেখানে ছিলেন কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফির 15 টাইগার। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের পরিবর্তে মেগা আসরে অজিদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি এক সপ্তাহেরও কিছু সময়। শিরোপা ঘরে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শক্তিশালী দলগুলো। তবে একের পর এক বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড অনেক আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তবে 15 সদস্যের দলের 4 জন ছিটকে গেছেন আগে। অ্যাঙ্কেল ইনজুরিতে দলের নেতৃত্ব দিতে পারবেন না প্যাট কামিন্স। এবার আরেক পেসার মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন্স ট্রফিটাই খেলবেন না বলে জানিয়েছেন। এর আগে গুরুতর চোটে স্কোয়াড থেকে ছিটকে গেছেন আরেক পেসার জশ হ্যাজেলউড। এছাড়া চোটের কারণে মিচেল মার্শকেও পাচ্ছে না অজিরা। মার্কাস স্টোনিজও হুট করে অবসর নিয়েছে ওয়ানডে ফরম্যাট থেকে। পেস ডিপার্টমেন্ট ছাড়াও দলের অধিনায়কত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল অজি টিম ম্যানেজমেন্ট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব তুলে দিয়েছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাঁধে। তাদের বদলি হিসাবে স্কোয়াডে এসেছেন শন এভেট, বেন ডুয়ার্সিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, জনসন ও তানবীর সাংহা। এর আগেও অধিনায়ক হয়েছিলেন স্টিভ স্মিথ। তার অধীনে 2015 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তবে 2018 সালে বল টেম্পারিং এর অভিযোগে অধিনায়কের পদ হারিয়েছিলেন স্মিথ। পরে দুর্দান্ত পারফরমেন্স করে আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। এবার পেলেন অধিনায়কের গুরু দায়িত্ব। এর আগে বর্ডার গাভাস্কার ট্রফিতে কামিন্স ইনজুরিতে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টিভ স্মিথ। আর 22 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য এখনও দরজা খোলা, তবে তাদের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান। এদিকে এই ঘটনার প্রভাব ভবিষ্যতে পড়লে এর দায় বিদ্রোহী মেয়েদের নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সাফ জয়ী দলের সদস্য আলফাজ আহমদ। কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যতে ভালো কিছু প্রত্যাশা আছে। তাহলে কি বাংলাদেশ ফুটবলে শেষ হতে যাচ্ছে সাবিনা সঞ্জিদাদের অধ্যায়? বাফুফে সিনিয়র সহসভাপতির কথায় তেমনই আভাস মেলে। নারী ফুটবল নিয়ে নতুন পথেই হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তা অনেকটাই নিশ্চিত। পেন্ডুলামে ঝুলছে জাতীয় দলের 18 নারী ফুটবলারদের ভাগ্য। বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই 36 জন ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপর থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোচের অবাধ্য শিষ্যদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফে। যদিও এখনো আগের অবস্থানে অনড় সাবিনা সঞ্জিদা কৃষ্ণারা। তবে চুক্তি ছাড়া আর কতদিন বাফুফেতে থাকবেন বিদ্রোহীরা? আমাদের সভাপতি কিন্তু বলেছেন যে যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনো উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না। এখানে সিনিয়র জুনিয়র বলতে কোনো কথা নেই। আমরা চাই যে 18 জনই ফুটবলে ফিরে আসুক, কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে। তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না, কিন্তু তারপর একটা কথা বলতে আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে। জাতীয় দলের অনুশীলনে ফেরার জন্য সাবিনাদের সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। এতেও বরফ গলেনি। তবে ফিরে আসার দরজা এখন পর্যন্ত খোলা থাকলেও সাবিনাদের হাতে যে খুব একটা বেশি সময় নেই তাও ইঙ্গিত দিলেন ইমরুল হাসান। কোনো শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যতে ভালো কিছুর প্রত্যাশা আছে। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে এবং সেটা একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব।
সিনিয়র 18 ফুটবলার অনুশীলন বয়কট করার পর থেকেই জাতীয় দলের বাকি ও বয়সভিত্তিক দলের সদস্যদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। বাংলাদেশের জন্য পিটার বাটলারের মতো হাই প্রোফাইল কোচের পক্ষেই কথা বলছেন অনেকে। ভবিষ্যতে দলের নেতিবাচক প্রভাব পড়লে এর দায় এড়াতে পারবেন না বিদ্রোহী ফুটবলাররা, এমনটাই মনে করেন সাবেক সাবজয়ী দলের সদস্য এবং কোচ আলফাজ আহমেদ। ভবিষ্যতে যদি আপনি টিম করতে যান, আপনার বাটলারের মতো কোচই দরকার বাংলাদেশে। নিজের স্বার্থ চাইতে দেশের স্বার্থ দেখাটা আমি মনে করি সবচেয়ে বড় জিনিস। বাংলাদেশের ফুটবল যদি এগিয়ে নিতে চায়, মহিলা ফুটবলাররাই এই আগামী ভবিষ্যতে যে রেজাল্ট হবে, যদি কোনো খারাপ রেজাল্ট হয় তাদের সব দায়ী থাকবে তারাই। সাবিনা সহ 18 ফুটবলার অনুশীলনে না ফিরলে নতুন স্কোয়াড নিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবে লাল সবুজ প্রতিনিধিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 দিনের সফরে দুবাইয়ে প্রধান উপদেষ্টা আজ অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান। নিলামের ঘোষণায় টনক নড়ল আমদানিকারকদের। চট্টগ্রামে 1 সপ্তাহে 36টি গাড়ি ছাড়, আরও 14 আবেদন জমা। সরকারের কোষাগারে 10 কোটি টাকা। 1.5 ঘন্টার ফোনালাপে ট্রাম্প পুতিন। ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আলোচনায় রাজি 2 নেতাই। জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।